ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে সাদৃশ্য খুঁজে পেলে তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। গল্পে ও গানে অডিও ওয়েব সিরিজের পরবর্তী সমস্ত এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ইউটিউব চ্যানেলটি। শুরু হচ্ছে আজকের পর্ব। রাত 2:44। হাঁপাতে হাঁপাতে ত্রিদীপ এসে পড়ল এই সরু গলিটার মুখে। কিরকম যেন একটা দেখতে গলিটা। দুদিকে অন্তত 16 ফিট উঁচু ইটের দেওয়াল, হালকা এঁকে বেঁকে মিশে গেছে কুচকুচে অন্ধকারে। কোথায় যেন দেখেছি ত্রিদীপ এরকম গলি, ঠিক মনে পড়ছে না। তবে এটা বুঝতে পারছে ঠিক এই মুহূর্তে ও শির দাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে যাচ্ছে। পায়ের আওয়াজটা আরো কাছে চলে এসেছে। এখন এই গলির মধ্যে ঢুকে গা ঢাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে ধীমে তালে এগিয়ে আসছে আগা গোড়া কালো পোশাকে ঢাকা সেই লোকটা। রাতের অন্ধকারে মুখ দেখে চেনার জো নেই, যেন ভয়ঙ্কর কালো এক ছায়ামূর্তি। চাঁদের আলোর হাতের ধারালো ছুরিতে পড়ে পিছলে গেল এক মুহূর্তে। ত্রিদীপ এই কয়েক সেকেন্ড হলো বুঝতে পেরেছে এই অজ্ঞাত পরিচয় লোকটা আসলে ওকে খুন করতে চায়। আর সাথে সাথে বিদ্যুৎ বেগে ও পালিয়ে এসে মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রয়েছে এখন এই সরু গলিটার মুখে। প্রশস্ত রাস্তার চেয়ে এই সরু অন্ধকার গলিটাই বেশি নিরাপদ মনে করে ও সেখানে ঢুকে রুদ্ধশ্বাসে দৌড়তে লাগলো। খানিকক্ষণ দিশেহারার মতন দৌড়ে মনের সমস্ত সাহস সঞ্চয় করে পিছনে ফিরে তাকালো সে। আর ফিরে ভয় ওর রক্ত জল হয়ে গেল। পিছনের সেই মূর্তিকে হাওয়ায় ভর দিয়ে উড়ে আসছে অশরীরের মতো। এত কাছে চলে এলো কি করে? ত্রিদীপ সামনের দিকে তাকিয়ে মরণপণ ছুট দিল, কিন্তু ভাগ্য খারাপ। অন্ধকারে সামনে পড়ে থাকা পাথরটায় না দেখতে পেয়ে সে গেল প্রচন্ড এক হোঁচট। ডাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। আর তার সাথে সাথে ছুরি হাতে আততায়ীও ভয়ঙ্কর ক্ষিপ্রতায় ওর ওপর আছড়ে পড়ল। কলিং বেলের তীব্র আওয়াজে ঘুম ভাঙল ত্রিদীপের। হুড়মুড় করে উঠে বসল বিছানার উপর। সদ্য দেখা দুঃস্বপ্নের ঘোর ঘাম হয়ে এখনো ওর ঘাড়ে গলায় কপালে লেগে আছে। হৃৎপিণ্ডে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। টেবিল ঘড়িটা তুলে দেখে রাত 2:44। এদিকে এক নাগাড়ে কলিং বেল বেজেই চলেছে। এত রাতে কে এলো? অপ্রস্তুত টালমাটাল পায়ে চোখ মুছতে মুছতে ত্রিদীপ এগিয়ে গেল সদর দরজার কাছে। চোখ রাখলো আই হলে। সে কি দীপ্তাংশু? এত রাতে পাগল হয়ে গেল নাকি? ও দ্রুত দরজা খুলে ফেলল। দরজার সামনে আলুথালু বেশে ওর ছেলেবেলার বন্ধু দীপ্তাংশু দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই চোখ পড়ল কপালে আটকানো দুটো ব্যান্ডেডের দিকে। তারপর দেখল ডান হাতেও একটা ব্যান্ডেজ বাঁধা। চুলগুলো উস্কো খুস্কো, অস্থির লাল চোখ। এ কি, এত রাতে অ্যাক্সিডেন্ট বাঁধে এসেছে নাকি ছেলেটা? ত্রিদীপ কিছু বলার আগেই সে উত্তেজিতভাবে চিৎকার করে উঠল, আমি ইচ্ছে করে কিছু করিনি ত্রিদীপ। এসব কি হয়ে গেল? বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি। ত্রিদীপ বলল, আচ্ছা আচ্ছা সব শুনছি, তুই আগে ভিতরে আয় ভাই। কি কাণ্ড বাঁধালি আবার, অবস্থা দেখো। দীপ্তাংশুর এইটাই নেচার। ছোটবেলা থেকেই ত্রিদীপের সাথে জোঁকের মতন লেগে আছে। যখন তখন ভুলভাল কাণ্ড করে বসবে। সেটা মাঝে মাঝে এত বড় বিপদের আকার নেবে যে সামলানো দায় হয়ে ওঠে। এদিকে ত্রিদীপের ওই পরিস্থিতিতে কাজ হলো নিজের স্থিতধী মাথাটাকে আরও বেশি ঠান্ডা করে সেই সমস্যা থেকে ওকে বের করে আনা। এ যেন এক অলিখিত নিয়ম হয়ে গেছে ওদের জীবনে। তাই দীপ্তাংশু মোটামুটি নিজের সব কথাই সবিস্তারে বাল্য সহচরকে জানালেও ত্রিদীপ ওকে বেশ সমঝে চলে। অনেক কিছুই চেপে যায়। কি দরকার? দীপ্তাংশুর ভরসা নেই। শেষমেশ কোথাকার জল কোথায় নিয়ে যাবে। এক চুমুকে গ্লাসের পুরো জলটা শেষ করে দীপ্তাংশু থমথমে মুখে মাথা নিচু করে বসে রইল প্রায় মিনিট 15। কারো মুখে কোনো কথা নেই।
ঘড়িতে টিকটিক করে শব্দ হয়ে যাচ্ছে। ঝড়ের আগের নীরবতা যেন। ত্রিদীপ বেশ খানিকক্ষণ অপেক্ষা করে এবার ওকে বলল, এবারে বল তো কি হয়েছে? হুড়ো তারা না করে ঠান্ডা হয়ে পুরোটা বল। দীপ্তাংশু একটু নড়ে উঠল। ওর চোখ থেকে মনে হলো এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝেতে। ত্রিদীপ বুঝল ব্যাপারটা গুরুতর। ও পরিস্থিতি হালকা করতে দীপ্তাংশুর কাঁধে হাত রেখে একটা চাপ দিয়ে বলল, হে কিরে দামড়া ছেলে, কাঁদছিস কেন? কেউ বলবে তুই সদ্য কলেজ পাশ করেছিস? বোকা, মানুষ মাত্রই তো ভুল করে। এখন বল কি হয়েছে, দেখ হালকা লাগবে। এবার ধীরে ধীরে দীপ্তাংশু মুখ খুলল। থেমে থেমে বলল, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো শুধু ওর শখ মেটাতে চেয়েছিলাম। কেন যে ওর কথায় নাচলাম। কার কথায় আবার নাচলি? খেয়া। কি? খেয়া? সে আবার কোথা থেকে এলো? ওই তো বললো স্পিড বাড়াতে। আমি তো উফ, প্রথম থেকে ঠিক করে গুছিয়ে পুরোটা বল দীপ্তাংশু। আমি তোর এলোমেলো কথা কিচ্ছু বুঝতে পারছি না। দীপ্তাংশু ম্রিয়মান গলায় বলে চলল, খেয়া আমায় একদিন বলছিল, ধুর, এই জন্মে অনেক কিছুই হলো না রে দীপু। মেয়ে হয়ে জন্মানোটাই কাল হলো। বাবা, তোকে কি আবার নারী নির্যাতন করছে রে এই সময়? দিব্যি এত এত মার্কস পেয়ে পাশ করলি, আরও পড়াশুনো করবি, আমাদের চেয়ে অনেক বেশি মাইনার চাকরি জয়েন করবি। চাকরি? চাকরি কে করবে? আমি তো পড়াবো। শিক্ষকতা আর চাকরি কি এক হলো? ওই হলো, যখন তুই টাকার গদিতে শুয়ে থাকবি তখনও দেখবি আমাদের কোম্পানি থেকে কোম্পানি ঘুরে বেড়াতে হবে একটা হিল্লের আশায়। তোর মতন পড়াশোনা এত ভালো হলে কি এই দিন দেখতে হতো? হ্যাঁ, সেই। তুই কি আর বুঝবি আমার দুঃখ? তোরা কি বিন্দাস মজা করছিস, হুল্লোড় করছিস, কত সব অ্যাডভেঞ্চার, যখন তখন বেরিয়ে পড়ছিস ঘুরতে। আমার কি সেসব জো আছে? সামান্য নিজের শহরটাই। কি বলতে চাস? নিজের শহরটাও তুই দেখিসনি নাকি? জানিস, এই তোরা কতগুলো ছেলে মিলে মাঝে মাঝে নাইট আউটে যাস, মাঝরাতে কোনো ফাঁকা ধাবাতে গিয়ে রুটি তড়কা খাস, চা খাস, রাতের কলকাতার ছবি তুলিস। নিশ্চয়ই পুরো শহরটা তখন ঘুমিয়ে পড়ে। কি জানি, পার্ক স্ট্রিটের ওই রকম ব্যস্ত রাস্তাটাও না জানি কি রূপ ধরে সেই মাঝরাত্রিরে। আমার দেখতে এত ইচ্ছে হয়। সে একদিন বেরোলেই হলো আমাদের সাথে। এ আর আহামরি এমন কি? ছাড়, তোর সাথে কথা বলে কাজ নেই, যাই। আরে আরে, রাগ করছিস কেন? কি অসুবিধা আমায় বল। আমার বাবাকে গিয়ে বলবো আমি না 5 জন চ্যাংড়া ছেলে, যাদের 4 জনকে সেভাবে চিনিও না, তাদের সাথে সারা রাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরতে যাচ্ছি, আর অমনি বাবা দুগ্গা দুগ্গা বলে আমায় রাস্তা অব্দি এগিয়ে দেবেন। এবার বুঝেছি। টিউবলাইট কোথাকার। এরপর আমি অনেক দিন ভেবেছি কি করে খেয়ারই শখ মেটানো যায়। হাজার হোক, তুই তো জানিস ত্রিদীপ, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছিস মানে? সবটাই কি তোর ছেলে খেলা নাকি? কি বলছিস ত্রিদীপ? ছেলে খেলা কেন হবে? আমি ওকে সত্যি ভালোবাসি। কেন, তোকে বলিনি এর আগে? ত্রিদীপ কোনো কথা বলে না। দীপ্তাংশু বলে চলল, মেয়েটা এত ব্রিলিয়েন্ট জানিস, অথচ কেমন একটা যেন খাঁচায় বন্দি। ভাবলাম যে করেই হোক ওর এই স্বপ্নটা আমি সার্থক করবই। গ্যারেজে বাবার পুরনো গাড়িটা পড়েই থাকে, একদিন সব ঠিকঠাক করে মাঝরাতে চুপি চুপি বেরিয়ে এলে কেউ টের পাবে না। খেয়াকেও বলে রাখবো, যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে তখন এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেবে। 1 ঘন্টা একটা চক্কর দিয়ে ওকে আবার ওর বাড়ির সামনে নামিয়ে দেব। আর ঠিক তখনই আমার মনের কথাটা ওকে বলতে পারবো, এই ভেবে রেখেছিলাম। খেয়াকে বলতে প্রথমে ওর ভয়ে হাত পা কাঠ হয়ে গেছিল, কিন্তু 3 দিন বাদে ও জানি না কেন আমার কথায় রাজি হয়ে যায়। আমি গাড়িটাকে গতকালই সার্ভিস করিয়ে নিই পাড়ার একজন মেকানিককে ডেকে। প্ল্যান মাফিক আমি খেয়ার বাড়ির সামনের মোড়ে চলে এলাম রাত 12:30 নাগাদ। শীতকালের রাত, ততক্ষণে ওদের পাড়াটা নিঝুম হয়ে গেছে। ওকে ফোন করতেও মিনিট 15-র মধ্যে বেরিয়ে এলো। পাশে উঠতে উঠতে বলল,
জয়মা বলে বেরিয়ে তো এসেছি তোর ভরসায় হতচ্ছাড়া। চালাতে টালাতে পারিস তো গাড়ি? ওই আমাদের যাত্রা শুরু। আমার ড্রাইভিং দেখে মনে হলো খেয়া খানিকটা ইমপ্রেসড হয়েছে। কি সুন্দর ছিল সেই জার্নিটা, যেন রূপকথার একটা রাত। ফাঁকা রাস্তা দিয়ে আমরা একে একে পেরিয়ে গেলাম রবীন্দ্র সদন, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ময়দান। খেয়া বারবার গাড়ি দাঁড় করিয়ে ওর ক্যামেরায় ছবি তুলছিল। ও বাচ্চাদের মতন আনন্দ পাচ্ছিল, আর আমার বুক ভরে উঠছিল তৃপ্তিতে। শেষে রেড রোড থেকে ফেরার সময় সামনে বিস্তৃত ফাঁকা চওড়া রাস্তা যেন হাতছানি দিয়ে ডাকছে। ততক্ষণে ছেলে মানুষই আমাদের দুজনকেই গ্রাস করেছে। খেয়া বলে উঠল, এই শোন, তোর এই গরুর গাড়ি কত জোরে চলে রে? এর চেয়ে বেশি আর স্পিড ওঠে না? না না রে, এর চেয়ে বেশি ওঠে না। আমার এই খাটারা গাড়িই ভালো। তোর না পোষালে নেমে যা, কোনো ভালো গাড়িতে লিফট পেয়ে যাবি বাড়ি অবধি। এক মার খাবি। শোন না, এই দীপু বেশি না, এই জাস্ট 80 কিলোমিটার/আওয়ার। একবার তুলেই ব্যাস, আর না প্লিজ। ওর ওই মায়াভরা আদুরে গলার এমন আবদার আমায় কেমন যেন বশ করে ফেলল। মনে মনে ভাবলাম, রাস্তা তো এখন ফাঁকাই, আমিও গাড়িটা খারাপ চালাই না। দিলাম অ্যাক্সেলারেটরে চাপ। টিয়াকে বললাম সিট বেল্টটা বেঁধে নিতে। ও আনন্দে লাফিয়ে উঠল। গাড়ি ধীরে ধীরে গতি নিল। ফাঁকা কংক্রিটের রাস্তায় হু হু করে এগিয়ে চললাম আমি। স্পিডোমিটারের কাঁটা 80 পেরিয়ে গেল। হঠাৎ আমার পায়ে একটা চাপ পেয়ে পাশে ফিরে দেখলাম খেয়া উত্তেজনায় স্থির হয়ে গেছে। ওর চোখগুলো লাগাম ছাড়া গতির উল্লাসে চকচক করছে। উত্তেজনা ধরে না রাখতে পেরে আমার হাঁটুর কাছটা খামচে ধরেছে। আমিও দিকজ্ঞান শূন্য হয়ে গাড়ির গতি দিলাম আর। ঠিক এই সময় খেয়া চেঁচিয়ে উঠল, আমি হঠাৎ সম্বিত ফিরে পেয়ে সামনে দেখলাম একটা ঠেলা গাড়ি হাতে একটা লোক রাস্তা পেরোচ্ছে। আমি গাড়ির গতি কমানোর জন্য আপ্রাণ ব্রেক কষলাম, কিন্তু ব্রেকটা ধরল না। মুহূর্তে ঠেলা গাড়িটা একদম সামনে চলে এলো। আমি কোনো মতে পাশ কাটানোর একটা শেষ চেষ্টা করলাম, কিন্তু দেরি হয়ে গেছে। ঠেলা গাড়িটা কাগজের বাক্সের মতন উড়ে গিয়ে পড়লো রাস্তার এক পাশে। একটাই বাঁচোয়া, লোকটার কিছু হয়নি। সে গাড়ি ফেলে প্রাণপণে দৌড় মেরেছে শেষ মুহূর্তে। কিন্তু এরপর এক নাগাড়ে কথা বলতে বলতে দীপ্তাংশু এবার থামল। এদিকে ত্রিদীপ চেঁচিয়ে উঠল, তারপর কি হলো? কিভাবে থামালি গাড়িটা? খেয়া কই? তাড়াতাড়ি বল দীপ্তাংশু। ওর চিৎকারে ঘাবড়ে গিয়ে দীপ্তাংশু আবার বলতে শুরু করলো, ব্রেক ধরল না। আমি অনেক চেষ্টা করেছিলাম, এদিকে স্পিডটাও কমানো যাচ্ছিল না। আমি বুঝতে পারলাম আমি একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। খেয়া ততক্ষণে কেঁদে ফেলেছে। আমি ওকে বললাম, খেয়া গাড়ি থেকে লাফ দিতে হবে, আর উপায় নেই। কি বলছিস তুই? পাগল হলি নাকি? সব দোষ আমার, আমি কি করলাম দীপু? খেয়া শান্ত হ। খেয়া যা বলছি কর, যা করার তাড়াতাড়ি করতে হবে, আর কোনো রাস্তা নেই। দরজা খুলে লাফিয়ে পড়। মনে রাখবি, শুধু যাই হয়ে যাক মাথাটা বাঁচাতে হবে। সিট বেল্ট খুলে ফেল। সিট বেল্টটা খুলছে না দীপু, সিট বেল্টটা খুলছে না মানে? আলবাত খুলবে। তোর সর্বাঙ্গ কাঁপছে, তাই ওরকম হচ্ছে। একটু স্টেডি হওয়ার চেষ্টা কর খেয়া, তারপর দেখ পারবি। কয়েক সেকেন্ডও সিট বেল্টটাকে নিয়ে অনবরত কসরত করবি। আমি ততক্ষণে সিট বেল্ট খুলে ফেলেছি। খেয়া ভয়ার্ত গলায় কেঁদে উঠল, দীপু সিট বেল্ট খুলছে না, দীপু সিট বেল্ট খুলছে না। আমি গাড়িটাকে এক হাতে ওই স্পিডে চালাতেই পাশে আরেক হাত দিয়ে অনেক চেষ্টা করলাম। থেমে গেল দীপ্তাংশু। ত্রিদীপ দৌড়ে এগিয়ে এসে ওর কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, তারপর কি হলো? তারপর দীপ্তাংশু কথার উত্তর দে। দীপ্তাংশুর চোখে জল চলে এসেছে ততক্ষণে। ও মুখ নিচু করে প্রায় অস্ফুট কণ্ঠে বলল, সিট বেল্ট খুলতে পারলো না খেয়া।
আর আমি আমার দিকে দরজা খুলে ঝাঁপিয়ে পড়লাম। বলেও পুরোপুরি কান্নায় ভেঙে পড়ল। ততক্ষণে ত্রিদীপের অবস্থা দিশেহারার মতন। সে দীপ্তাংশুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে, ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করছে, কি বলছিস কি তুই? খেয়ার কি হলো? গাড়িটার কি হলো তারপর? আরে বল দীপ্তাংশু, বল, কথা বল, উত্তর দে। গাড়িটা তারপরের ঘটনাটা মর্মান্তিক। গাড়িটা সাপের মতন এঁকে বেঁকে গিয়ে সজোরে ধাক্কা দেয় রাস্তার পাশে একটা বিশাল বড় গাছে। ভয়ঙ্কর ওই শব্দে আশেপাশের লোকজন ঘুম চোখে ছুটে আসে সেখানে। দীপ্তাংশু ভয় পেয়ে সেখান থেকে গা ঢাকা দেয়। দূরে একটা 24 ঘন্টার ওষুধের দোকান থেকে ফার্স্ট এড করায়। ও সামান্য আঘাত ছাড়া বিশেষ কিছুই হয়নি। কিন্তু খেয়া কি বেঁচে আছে? ও আরও ঘণ্টাখানেক অপেক্ষা করে খুব সন্তর্পণে ঘটনাস্থলে ফিরে আসে। দূর থেকে দেখতে পায় রাস্তার ধারে দুমড়ানো মুচড়ানো গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। তখনও বেশ কিছু মানুষ ইতস্তত জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে, তবে পুলিশ নেই। নিরাপদ দূরত্ব রেখে দীপ্তাংশু এদিক ওদিক চোখ বোলাতেই একজন মুটে জাতীয় দেহাতি লোকের দেখা পেল। তার কাছে ঘেঁষে এসে চাপা স্বরে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে এখানে? অ্যাক্সিডেंट? आर की बोलबो बाबूजी, इतनी रात को इतना जोर कोई गाड़ी चलाता है का? बहुत जोरे आवाज হলো, আমাদের नींद चले गेलो एकदम। देखছেন না गाड़ी का हाल हुआ है, देखिए ना देखिए। গাড়িতে কে ছিল? কেউ কি মারা গেছে নাকি? আর बोलिए मत बाबूजी, एक छोकरी थी एकदम कम उम्र, पूरी तरह खून से लथपथ। सुना है एम्बुलेंस आने तक तो शरीरे जान छिलो। কোন হাসপাতালে নিয়ে গেছে? হাই সামনে ওই ফোনিক্স না কি নার্সিং হোম আছে, ওই যদু বাবুর বাজারের ওখানে। তা असली बात तो बताना भूल ही गया आपको, वो ड्राइवर नहीं मिला, पता है आपको? वो शायद पहले ही बाबूजी। সেখান থেকে শটান দীপ্তাংশু এসেছে ত্রিদীপের কাছে। ত্রিদীপ সবটা শোনা মাত্র গুগল ঘেটে ফোনিক্স অর্থাৎ ফিনিক্স নার্সিং হোমের ফোন নাম্বার খুঁজে বের করল। দীপ্তাংশু পাশ থেকে বলে চলেছে, বিশ্বাস কর ভাই, আমি জেনে বুঝে করিনি কিছু। এরকমভাবে জানলে আমি বেরোতামই না। ঈশ্বর, আমি এখন কি করি? তুই কি খুঁজছিস? কিছু বল। ত্রিদীপ এক ঝটকায় মুখ ফিরিয়ে ওর দিকে কঠিন শান্ত দৃষ্টিতে তাকালো, মুখে আঙুল ঠেকিয়ে ইশারা করলো চুপ করতে। তারপর ফোন লাগালো নির্দিষ্ট নার্সিং হোমের হেল্পলাইন নম্বরে। হ্যালো, ফিনিক্স নার্সিং হোম, বলুন কিভাবে সাহায্য করতে পারি? একটু আগে রেড রোডের কাছে একটা কার অ্যাক্সিডেন্টের পেশেন্ট আপনাদের ওখানে ভর্তি হয়েছে। এ ব্যাপারে পুলিশকে ফোন করে নিন, আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না। দোহাই আপনার, একবার বলুন খেয়া মুখার্জি কেমন আছে প্লিজ। আপনি কে বলছেন? আমি ওর হাজবেন্ড বলছি। রিসেপশনিস্ট সামান্য ইতস্তত করে বলল, আই এম ভেরি সরি স্যার, উনি আমাদের এখানে আসার সাথে সাথেই এক্সপায়ার করে গেছেন। স্যার, হ্যালো স্যার, আপনার নামটা স্যার? কি বললো রে ওখান থেকে ত্রিদীপ? ত্রিদীপ সামনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো উত্তর দিল না। কি রে, ও কেমন আছে কি বললো? তুই বুদ্ধি করে মিথ্যে কথাটা না বললে ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিত না। কোন মিথ্যে কথা? ওই যে তুই বললি তুই ওর হাজবেন্ড। ও, চল বেরিয়ে পড়ি। হ্যাঁ, কোথায়? কেন, নার্সিং হোমে। মানে ও? আরে না, খেয়া এখন ঠিক আছে, বিপদমুক্ত। এখন অন্তত ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তাই না? এখন তো আর তোর ভয় নেই। না মানে পুলিশ টুলিশ। ত্রিদীপের মুখ চোখ কেমন পাল্টে গেল। সে অদ্ভুত রকম হেসে বলল, তোর ভয় নেই, পুলিশ তোর কিছু করতে পারবে না, আমি আছি তো। আরে ভুল তো মানুষ মাত্রই করে। চল, এখন আর কোনো বিপদ নেই। বলছিস?
দীপ্তাংশুর পিঠে একটা চাপড় মেরে ত্রিদীপ বলল, আরে হ্যাঁ বলছি, দাঁড়া আমি 1 মিনিটে রেডি হয়ে আসছি বলে সে ভিতরের ঘরে চলে গেল। খানিক বাদেই বেরিয়ে এলো একটা কালো পুল ওভার গায়ে চাপিয়ে। পুরনো গাড়িটায় উঠে স্টার্ট দিল, ছুটে চলল ওদের গাড়ি কলকাতার ফাঁকা রাস্তা দিয়ে। পথে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। দীপ্তাংশু প্রথম দিকে এটা সেটা বলে কোনো উত্তর না পেয়ে চুপ করে গেছে। ত্রিদীপের চোয়াল শক্ত, দৃষ্টি কঠিন, কারণ কথাটা ও মিথ্যে বলেনি। খেয়ার সাথে ওর সম্পর্ক আজ প্রায় 6 বছরের। ওরা জানতো খেয়ার প্রাচীনপন্থী বাবা ওদের সম্পর্কটা মেনে নেবেন না, তাই যতদিন নিজের পায়ে ওরা না দাঁড়িয়ে যায় ঠিক করেছিল কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেবে না কিছু। এই ফাইনাল সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পরপরই ওরা রেজিস্ট্রি করে আসে। তবে ওদের মধ্যেও ঝামেলা হতো খুব। আর 5টা ভালোবাসার সম্পর্কে যেমন হয়ে থাকে, এমন ঝামেলা যে মনে হয় ব্রেকআপটা হয়েই গেল, আবার কিছুদিন দূরত্বের পর সব মিটিয়ে নেয়া, এরকমই নিয়ম ছিল ওদের। কাগজে কলমে বিয়ের পর প্রথম ঝামেলাটা যেন একটু বেশিই হয়েছিল। মুখ দেখাতে কি একেবারে বন্ধ। ত্রিদীপ ওকে দেখিয়ে দেখিয়ে বান্ধবীদের সাথে চুটিয়ে আড্ডা মারছে, গান গাইছে। ওইসব দেখে জ্বলে খেয়াও দীপ্তাংশুর সাথে ফ্লার্ট করছে। নিতান্তই ছেলে মানুষই ছিল। ওরা দুজনেই জানতো প্রতিবারের মতন এবারেও সব ঠিক হয়ে যাবে। একে অপরের প্রতি কমিটমেন্ট আর বিশ্বাস এতটাই বেশি ছিল ওদের। তবে এবার খেয়াটা একটু বাড়াবাড়ি করে ফেলল। আর মাঝখান থেকে এই হারামজাদাটা ঢুকে সব তছনছ করে দিল। এই ত্রিদীপ, সামলে, কি করছিস? ত্রিদীপ উল্টো দিক থেকে আসা ট্রাকটাকে পাশ কাটিয়ে হেসে বলল, চিন্তা নেই, কিছু হলেও তোকে একা ফেলে পালিয়ে যাব না। লজ্জায় মুখ নিচু করে ফেলল দীপ্তাংশু। আমি জানি আমি একদম কাপুরুষের মতন কাজ করেছি, কিন্তু তুই বল, ওই রকম একটা সময় মাথার কি ঠিক থাকে? হঠাৎ হ্যাচকা একটা রাইট টার্ন নিল ত্রিদীপ। গাড়ি চলল নতুন এক সরু ফাঁকা রাস্তায়। কি রে, কোথায় যাচ্ছিস? নার্সিংহোমটা তো ওই পথে। চিন্তা নেই, এটা শর্টকাট, আমার চেনা রাস্তা। এক সময় গাড়ি এসে থামলো একটা সম্পূর্ণ পাণ্ডব বর্জিত এলাকায়। কোথাও জনমানুষের চিহ্ন নেই, এমনকি একটা কুকুর বেড়ালো বোধহয় খুঁজলে পাওয়া যাবে না। গাড়ি থামিয়ে ত্রিদীপ কিছু না বলে নেমে গেল। খানিক তফাতে দাঁড়িয়ে দূরে হাইওয়েটা যেখানে দেখা যাচ্ছে সেদিকে তাকিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। দীপ্তাংশুর এতক্ষণে অনেক হালকা হয়ে যাওয়া উত্তেজনার ভার যেন আবার ফিরে আসতে থাকলো। অজানা আতঙ্কে ও বলে উঠল, এখানে গাড়ি থামালি কেন ত্রিদীপ? বেরোচ্ছিস কোথায় ত্রিদীপ? উত্তর না পেয়ে একসময় বেরিয়ে এলো গাড়ি থেকে। চতুর্দিকে বিশাল বিশাল কঙ্কালের মতন দাঁড়িয়ে রয়েছে শেষ না হওয়া কনস্ট্রাকশন বিল্ডিং। স্তূপাকারে পড়ে রয়েছে বালি, কংক্রিট। খানিক দূরে একটা মাত্র স্ট্রিট ল্যাম্পের মৃদু হলুদ আলোয় জায়গাটা যেন আরো ভৌতিক দেখাচ্ছে। দীপ্তাংশু ধীরে ধীরে পাশে এসে দাঁড়াতেই ত্রিদীপ হাইওয়েটার দিক থেকে দৃষ্টি না সরিয়ে বলে উঠল, তোকে আজকে আমি 2টো কথা বলেছি, যার একটা সত্যি একটা মিথ্যে। যেটা তুই সত্যি ভাবছিস সেটা মিথ্যে, আর যেটা তুই মিথ্যে ভাবছিস সেটাই সত্যি। বল, কোনটা আগে জানতে চাস? কেন হেয়ালি করছিস ভাই? এখানে নেমে গেলি কেন? কি সত্যি মিথ্যে, কি সব ভুলভাল বলছিস? নার্সিংহোম যাবি যে বললি, দেরি হয়ে যাচ্ছে তো। তার আর দরকার নেই। মানে ওই যে আমি যে মিথ্যে কথাটা বলেছিলাম। কি বলছিস ত্রিদীপ? আমি
কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলেছিলাম যে খেয়া ভালো আছে, আসলে ও আর নেই। হাসপাতালে পৌঁছবার সাথে সাথেই মারা গেছে। কি বলছিস এসব ত্রিদীপ? হে ঈশ্বর! আর সত্যি কথাটা কি সেটা জানতে চাইবি না বলে ত্রিদীপ ঘুরে দাঁড়ালো দীপ্তাংশুর দিকে। দীপ্তাংশু হঠাৎ ভয়ে কয়েক পা পিছিয়ে এলো। এটা কি? ত্রিদীপের হাতে একটা ছুরি, যেটা নিঝুম অন্ধকার এই এলাকার একটা মাত্র স্ট্রিট লাইটের আলোয় চকচক করে উঠল। কি করছিস সেটা ত্রিদীপ? ইয়ার কি হচ্ছে নাকি? সামনের লোকটাকে দীপ্তাংশু আর যেন চিনতে পারছে না। ম্লান হলুদ আলো আধারিতেও ত্রিদীপের চোখ দুটো যেন জল করছে। মনে হচ্ছে হিংস্র একটা জানোয়ার ওর সামনে দাঁত নখ বের করে দাঁড়িয়ে রয়েছে। আর সত্যিটা হলো, আমি ওই বৃতা মেয়েটার অভাগার স্বামী। 2 মাস আগেই আমাদের রেজিস্ট্রি হয়, আর আজ সব শেষ শুধু তোর জন্য। দীপ্তাংশুর সেই সময় মনের অবস্থাটা সহজেই অনুমেয়। ও যে বাল্যবন্ধুকে কিছু বোঝাবে, শান্ত করবে, সেই সাহসী ওর আর নেই। তার কারণ সামনে যে দাঁড়িয়ে আছে তাকে সে চেনে না। ও সেখান থেকে রুদ্ধশ্বাসে দৌড় দিল। ছুটতে ছুটতে এসে দাঁড়ালো একটা গলির সামনে। অদ্ভুত দেখতে সেই গলিটা। দুপাশে প্রায় 16 ফিট উঁচু দেওয়াল, একে বেঁকে মিশে গেছে কুচকুচে অন্ধকারে। দীপ্তাংশু প্রাণের ভয়ে ছুট দিল সেই গলিতে। গলিটা খুব চেনা চেনা লাগছে না? ও একবার পিছনে ফিরে তাকাতেই ওর রক্ত ভয়ে জল হয়ে গেল। পিছনে ধারালো ছুরি হাতে অবিশ্বাস্য গতিতে ছুটে আসছে ওর মৃত্যুদূত। ও গায়ের সমস্ত জোর লাগিয়ে ছুটতে গিয়ে মাটিতে পড়ে থাকা পাথরের দারুণ এক চোট খেয়ে লুটিয়ে পড়ল। এদিকে পিছনের ছায়ামূর্তিও ছুরি হাতে ঝাঁপিয়ে পড়লো ওর গায়ে। হুড়মুড় করে দীপ্তাংশু ঘুম ভেঙে জেগে উঠল। সারা গা কপাল ঘামে ভিজে। কেউ এক নাগাড়ে কলিং বেল টিপে চলেছে। ও অ্যালার্ম ক্লকটা তুলে দেখল, ঘড়িতে তখন রাত 2:44।